উইকলি রিপোর্ট আগেই সামারি করছি। ফাইন্যান্সিয়াল ওভারভিউতে গেলে তুমি দেখতে পারবা তোমার আসলে টোটাল এখন কত ডলারের কাজ চলতেছে। ইন রিভিউ মানে ক্লায়েন্টে সাবমিট করছো কত ডলারের কাজ। পেন্ডিং মানে কি, এটা ক্লায়েন্ট ছেড়ে দিছে তোমার কাছে এখনো আসে নাই। আর অ্যাভেলেবেল অ্যাভেলেবেল মানে কি, তুমি উইথড্র করার জন্য রেডি। তো এই পেন্ডিংয়ে যেটা থাকবে এটা 5 দিন। আর আওয়ারলি গুলা প্রত্যেক বুধবার দিন রিলিজ রিলিজ হয়, এটা অলরেডি জানো তোমরা। আর প্রত্যেকটার উপর ক্লিক করলে কোন ক্লায়েন্টের কত কত অ্যামাউন্ট এগুলো সব দেখতে পারবা। ঠিক আছে, অনেকে কোনটা কোনটা ইন রিভিউতে আছে, কোনটা কোনটা ক্লায়েন্ট ছেড়ে দিছে, হ্যাঁ তুমি মিলাই দেখতে পারবা। আচ্ছা, আরেকটা জিনিস, ম্যানুয়ালি টাইম ট্র্যাক যদি করি আমরা, একটু খেয়াল রেখো, ম্যানুয়াল টাইম ট্র্যাকের জন্য কিন্তু ডলারটা আসতে পুরো 1 উইক সময় লাগে ইন রিভিউতে আসতে। মানে বুঝছো, আওয়ারলি কাজ আমি টাইম ট্র্যাক করে করি নেই, ম্যানুয়ালি টাইমটা সাবমিট করে দিছি, তখন এটা 7 দিন সময় লাগবে শুধু ইন রিভিউতে আসতে। তারপর আবার 5 দিন পর পেন্ডিং, আবার 5 দিন পর অ্যাভেলেবেল, এটা একটু খেয়াল রাখো, এখানে আবার একটা 14 দিনের গ্যাপ আছে একটা। আচ্ছা, ট্রানজেকশন হিস্টোরি গত ক্লাসে দেখাইছি। মোস্ট ইম্পর্টেন্ট একটা সেকশন আজকে, যেটা হচ্ছে আমরা যখন কোনো একটা প্রপোজাল পাঠাই, তখন আমি যদি প্রথমে পাঠাই, একদম প্রথমে থাকবে, তারপর দ্বিতীয় জন, তারপর তৃতীয় জন, এভাবে 30-40 জনের প্রপোজাল দেখা যায়। হ্যাঁ, এটা একটা ক্লায়েন্ট প্রিভিউ আমি দেখাচ্ছি ক্লায়েন্ট এন্ড থেকে। আচ্ছা, তো কোনো একটা জব পোস্ট করার পর এখানে মনে রাখবা 2জনকে বেস্ট ম্যাচ দেখায়, যদিও এখানে একজন দেখাচ্ছে, বাট বেসিক্যালি 2জনকে বেস্ট ম্যাচ দেখায়, আর 4জনকে বুস্টেড দেখায়। 4জন বুস্টেড সবার আগে থাকবে, তারপরে দুটো বেস্ট ম্যাচ থাকবে, তারপরে বাকি অর্গানিক্যালি যারা অ্যাপ্লাই করছে তারা থাকবে। বেস্ট ম্যাচে যেতে তোমার কোনো ধরনের বুস্টিং খরচ করা লাগে না। তোমার প্রোফাইল যখন তোমার একটা টপিকের উপরে র্যাঙ্ক হয়ে যাবে, তখন তুমি বিট করলে বা প্রপোজাল পাঠাইলেই তুমি অটোমেটিক্যালি যারা যারা অ্যাপ্লাই করছে এদের মধ্যে তোমার যদি ওই টপিকের উপরে সবচেয়ে বেশি পরিমাণ কাজ করা থাকে, তখন তুমি বেস্ট ম্যাচে চলে আসবে। এটা এখন না, এটা আর অনেক পরে, 50-60টা অর্ডার যখন কমপ্লিট করবা তখন আস্তে আস্তে দেখবা বেস্ট ম্যাচে আসা শুরু হয়েছে। আচ্ছা, বেস্ট ম্যাচে আসছে বুঝবা কেমনে, তুমি দেখবা তোমার মানে দুইটা তিনটা বিট করলে একটা দুইটাতে নক, মানে ধরো 6টা কাজে বিট করছো, 3টা কাজে তোমার ভিউ হইতেছে, তখন তুমি বুঝবা যে তুমি মোটামুটি শিওর যে বেস্ট ম্যাচে চলে আসছো। 50% মানে 40-র উপরে গেলেই বুঝবা বেস্ট ম্যাচ চলে আসছো বেস্ট ম্যাচে। তবে বেস্ট ম্যাচে থাকা অবস্থায় বা বেস্ট ম্যাচ তোমাকে যখন করতেছে আপওয়ার্ক, তখন যদি তুমি অর্ডার ক্যান্সেল ট্যান্সেল খাও, তখন কিন্তু ঝামেলা। সুতরাং বেস্ট ম্যাচে আসতে হইলে রিলেটেড জবে বিট করতে হবে, নাম্বার 1। অর্থাৎ তোমার স্কিল প্রোফাইলটা যেই স্কিলের সাজাইছো সেই স্কিলে বিট করতে হবে। নাম্বার 2 হইতেছে আমরা যখন ওই টপিকের উপরে সবচেয়ে বেশি পরিমাণ কাজ কমপ্লিট করব, তখন আমাকে অটোমেটিক্যালি বেস্ট ম্যাচে নিয়ে আসবে। ঠিক আছে। আচ্ছা, আর্নিং এর একটা ফ্যাক্টর আছে, বাট এটা মেজর না। ঠিক আছে। আচ্ছা, বেস্ট ম্যাচে যাওয়ার জন্য যেটা বললাম, পোর্টফোলিও থাকবে, স্কিল থাকবে, কভার লেটার সুন্দরভাবে লিখবা, সাকসেস রেট থাকবে, বিডের রেট, কমপ্লিটেড প্রোফাইল, এই জিনিসগুলো তো আছেই। আগে রিকমেন্ডেড দেখাই তো, এই যে দেখো আমার একটা ক্লায়েন্ট প্রোফাইল, এটা হ্যাঁ মানে আমি অনেক আগে, এটা কত সালে হবে ছবিটা, এটা 2015-16 দিকে ছবি হবে, হ্যাঁ। আচ্ছা, তখন আমি হচ্ছে অনেকদিন মিট করার পর আমি কাজ পাচ্ছি না, তো আমি একটা ক্লায়েন্ট অ্যাকাউন্ট খুলে দেখলাম আসলে একটা কাজে বিট করছি। বিট করার পর দেখলাম রিকমেন্ডেড দেখাইতেছে কিছু মানুষকে। ঠিক আছে। তো তখন আমি আসলে বুঝলাম এই বেস্ট ম্যাচ বা রিকমেন্ডেড, হ্যাঁ, এগুলো আপওয়ার্কের কোথাও পাবা না। মানে কোনো ব্লক ট্লগও নাই এটার উপরে, এগুলোর উপরে। এগুলো ক্লায়েন্ট এন্ড থেকে একটা ক্লায়েন্ট অ্যাকাউন্ট করে আমি দেখছি আসলে কি কি হয় কাহিনী। সেই বেস্ট ম্যাচটা কিন্তু হিডেন একটা টিপস। মেম্বারশিপ প্লাস তোমরা অলরেডি সবাই জানো, মেম্বারশিপ প্লাসের বেনিফিট কি জানো না? জি ভাইয়া। জি ভাইয়া জানি। ভেরি গুড। স্টিল আমার যেহেতু ভিডিও রেডি করা আছে দিয়ে দিই। ভাইয়া একটা কোশ্চেন, এই যে যে জব গুলা সাবমিট করে কয়েক সেকেন্ডে 2-3 জন জব এই প্রপোজাল সাবমিট করে দেয়, কভার লেটার তৈরি করে ফেলায়, তাদের দিয়ে দেয়, এরা কি বট ইউজ করে নাকি? হটপট ইউজ করে, উমা নামে একটা টুল আছে, মানে হুম, উমা নামে আপওয়ার্কের একটা এআই আছে। হুম। এআই এ আছে। ওনা- এ কি হেল্প করে আপনার ইয়ে করতে? বেসিক্যালি এটা কাওয়ালাটা লিখতে হেল্প করে, বাট আমি এটা ইউজ করি না। এই যে উমা হাতে ডান দিকে দেখো, এই যে উমা, চ্যাট উইথ উমা। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার একটা আপওয়ার্কের এআই কাওয়ালাটা লেখার জন্য। এটা সম্ভবত মেম্বারশিপ প্লাস কিনলে ক্লাসের তারপর ক্লাসের মনে হয় পাওয়া ক্লাসের যায়। তুমি খাবার, রাইট, হ্যাঁ।
তো এখন আক্স এনিথিং, এখন তুমি ওকে আপওয়ার্কের কভার লেটার মানে প্রপোজালটা লিখে ওরা বলবা একটু আমাকে লেখা দাও তো, ঠিক আছে? বাট আমার এটাতে চ্যাট জিপিটি অনেক ভালো, ঠিক আছে? এটা আমার কাছে অত পাওয়ারফুল মনে হয়নি। আচ্ছা, আপওয়ার্কের অ্যাভেলেবেল ব্যাচ দেখছো না? দেখোনি? তো দেখাই দিই। এটা কি দেখাইছিলাম? না। অ্যাভেলেবল। আমি একটা ছোট্ট ওকে। জিনিস আজকে দেখাবো, যেটা হচ্ছে অ্যাভেলেবল নাও ব্যাচ নতুন বের হ্যাঁ, করছে। এটা দেখাইছিলেন। Basically আমার দেখাইছিলাম। হ্যাঁ ভাই দেখাচ্ছেন এটা ব্যাচটা, এই ফ্রিল্যান্সারটা আলটিমেটলি এই ব্যাচটা কিভাবে অ্যাড করবো, তাহলে এটা বেশি কানেক্ট যাওয়ার। হ্যাঁ, দেখাইছি। বাট আমরা এখান থেকে ম্যাক্সিমাম মানে এটা হচ্ছে তোমার, আমরা যখন কোনো একটা মানে কোনো ফ্রিল্যান্সার টিল্যান্সার সার্চ টার্চ করে ধরো, লিড জেনারেশন লিখে সার্চ করলো, তখন এই লিড জেনারেশনের উপরে যে সমস্ত প্রোফাইলগুলো আছে, প্রোফাইলগুলা এই প্রোফাইলগুলোর মধ্যে যারা যাদেরকে যাদেরকে দেখাবে এদের অ্যাভেলেবেল আছে কিনা তারা এদের দেখাবে আর কি। হ্যাঁ, এই যে অ্যাভেলেবেল অফার কনসালটেশন, ঠিক আছে, এই অ্যাভেলেবেল নাও, অ্যাভেলেবেল নাও, ঠিক আছে। মানে কি আমি এখন নতুন কাজ নেওয়ার জন্য রেডি। দেখো এখানে বলছে দ্য ফ্রিল্যান্সার ইজ প্রমোটিং দে আর ওপেন টু মোর ওয়ার্ক, ঠিক আছে। এটাই অ্যাভেলেবেল ব্যাচ। ওকে, তাইলে ব্যাচ আছে কয়টা? প্রিমিয়াম দুইটা ব্যাচ, একটা হচ্ছে অ্যাভেলেবেল ব্যাচ, আর নাম্বার দুই হচ্ছে বুস্ট ইউর প্রোফাইল, তাই না? তাইলে বুস্ট ইউর প্রোফাইল দিয়ে কি হয়? অর্গানিক ক্লায়েন্ট পাওয়া যায়, ইনভাইটেশন পাওয়া যায়। অর্থাৎ এই বুস্টিং এ তুমি যত স্পেন্ড করবা তত ইনভাইটেশন আসবে, তত বেশি তোমার প্রোফাইলে মানুষজন অর্গানিক্যালি নক দিবে। আর অ্যাভেলেবেল ব্যাচ দিয়ে এটা একটা জাস্ট দেখাইতেছে একটা আইকন, বিজলি বাতির মতো, এই ফ্রিল্যান্সার এখন অ্যাভেলেবেল আছে। এই দুটো হলো আমার পেইড ফিচার, হ্যাঁ। আর প্রপোজাল পাঠানোর সময় প্রপোজাল বুস্ট করা যায়, ওটা একটা পেইড ফিচার। তিনটা পেইড ফিচার। প্রপোজাল বুস্ট তোমরা অলরেডি দেখছো। আচ্ছা, প্রোফাইল বুস্টিং এটা, এটা এখন বন্ধ করে দিছে, এটা একটু বাদ দিয়ে হচ্ছে 60 নম্বর স্লাইড। এটা আগে ছিল প্রোফাইল বুস্ট, সরি, এটা না, এটা না। প্রোফাইল বুস্ট তো আছে, প্রপোজাল বুস্টও আছে, আর একটা প্রজেক্ট বুস্টিং ছিল, ওটা বন্ধ করে দিছে। মানে আমরা যে গিগগুলো বানাইছি না, গিগের বুস্টিংও ছিল। আচ্ছা, ব্যাড রেটিং অ্যাভয়েড করার সিস্টেম কি? এই ক্লায়েন্টের সাথে আমাদের একটা ছোট্ট ঝামেলা হয়েছিল। হ্যাঁ, ঝামেলা মানে কি, আমরা যে কাজটা করছিলাম ওই কাজটা খুব একটা ভালো হয়নি ইনিশিয়ালি আর কি। হ্যাঁ, তো তারপর এই যে, সে কি লিখছে, আই প্রবাবলি হ্যাভ টু এন্ড দ্য কন্ট্রাক্ট, মানে কাজ চলতেছে তখন। তার মানে ওর কিন্তু ভালো লাগে না এই কাজ। আচ্ছা, দিস ইজ নট ওয়ার্কিং আউট অ্যান্ড ইটস বিন এ উইক, এক সপ্তাহ হয়ে গেছে। অ্যান্ড আই এক্সপ্রেস হাউ আর্জেন্ট, আমি তোমার বুঝাইছিলাম যে কতটা আর্জেন্ট ছিল কাজটা, ঠিক আছে। তারপরে যে অ্যান্ড অন দ্য ফার্স্ট কল হি রেকর্ডেড ইট টু, এটা আমার কথা বলতেছে যে ও রেকর্ডিং করছে, এবং আহ, আমার এক্সপেকটেশনসটা ক্লিয়ার ছিল। আচ্ছা, তারপরে আমরা কি করলাম, এবার হচ্ছে সমস্ত কাজ টাজ ফালায়া এর কাজ উঠানোর জন্য লেগে পড়ছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো দুটো পেজ ধাপাধাপ করে দিয়ে দিছি। আচ্ছা, দুটো পেজ করার পর হচ্ছে আমার ল্যাপটপটা, মানে ও ল্যাপটপ দিয়ে চেক করবে। আমি মাস্টার ক্লাস পেজ করতেছি, এই যে মাস্টার ক্লাসও দিয়ে দিছি, দেখো একদিনই টানা কাজ চলতেছে, যে 5টা থেকে এই যে 9টা, 9:30 পর্যন্ত কাজ করে হইলো দুটো পেজ। ওকে থ্যাঙ্কস, এবার দেখো একটু ঠান্ডা হয়েছে, লেট মি লুক। ল্যাপটপ থেকে দেখবে, এবার সে একটু খুশি হয়েছে, লুকস গ্রেট। আচ্ছা, আই ডু হ্যাভ কিছু ফন্ট টন্ট আছে, এগুলো ঠিকঠাক করতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটা মিটিং করব বলতেছি, হ্যাঁ। আচ্ছা, তারপরে একটা মিটিং করলাম। মিটিং এর পর এরপরে আমরা একদম পুরো টানা, দেখো, টানা একটার পর একটা সে চেঞ্জ দেয়, কালার চেঞ্জ দেয়, পিকচার চেঞ্জ দেয়, দিলাম। তারপর হচ্ছে ও নিজে নিজে গুতাগুতি করতেছে আবার সাইডে গিয়ে। আমি বলছি যে এট এ টাইম দুজন পিপল কাজ করতে পারবে না। তারপর সে বলছে আচ্ছা ঠিক আছে, আমি বের হয়ে গেছি। আচ্ছা,
ওকে ওকে ওকে, মোবাইলের ইস্যু, তারপর আবার চেক করতে বলছি, তারপরে যে ফেসবুক ইনস্টাগ্রাম লিংক অ্যাড করতে বলছে, ডান ডান ডান। তারপর হইতেছে তোমার ওকে কন্টাক্ট আস পেজে কিছু জানিস চাইছে, এই যে ম্যাপ একটা না সব কিছু করছি, এরপরে কিছু ফুটার টুটারে কিছু ছবি দিছে, দিলাম, মানে ম্যাপ ট্যাপ দিছে দিলাম। ওকে, তারপরে দেখো মোটামুটি গুড মর্নিং। তারপরে হচ্ছে এই যে আমি বললাম মুভি বিল। আচ্ছা, এসে রাত্রে কটার সময়, ভোর 4টা পর্যন্ত কাজ করছি। 4টা পর্যন্ত কাজ করার পর এই যে 4টা 38-এ আপডেট দিছি। এখন ও বলতেছে যে আরো দিছে। আচ্ছা, আমি বললাম যে আচ্ছা আমি 6 থেকে 8 ঘন্টা পর আবার কাজ করবো, হ্যাঁ, ইটস অলমোস্ট 5 AM, সকাল হয়ে গেছে। ও বলছে ইয়া প্লিজ টেক রেস্ট। তারপরে দেখো আহ এই যে আপডেট গুড মর্নিং আবার দিছে, চলতে আছে রিভিশন। সব শেষ হওয়ার পর আজকে গিয়ে আমরা এই যে আবার একটা মিটিং হয়েছে, ক্যানভা ডিজাইন দিছে, কিছু জিনিস চেঞ্জেস দিছে, ডান। ফাইনালি আমাদের আজকে গিয়ে পেমেন্ট ছাড়ছে কই, এই যে ফার্স্টে $75 একটা মাইলস্টোন ছিল, এটা ছাড়ছে, এটা আমরা সাবমিট করছি, ও একসেপ্ট করছে। তারপর ওকে বলছি যে তুমি নতুন মাইলস্টোনটা অ্যাক্টিভেট করো, নতুন মাইলস্টোন অ্যাক্টিভেট করছে এবং সেটাও পেমেন্ট করে দিছে। আচ্ছা, তো আমরা বেসিক্যালি খেয়াল করো, তাহলে কি এরকম যদি কোনো কিছু দেখো যে একটা ক্লায়েন্ট খেপে যাইতেছে, সব কাজ ফালায় ওটা স্যাটিসফাই এর জন্য, মানে এটা ফার্স্ট প্রায়োরিটি। এখন এই ক্লায়েন্টের এক্সপিরিয়েন্স এখন ভালো কিন্তু খারাপ ছিল তো নাকি, সুতরাং এই ক্লায়েন্টের কাছে আমি রেটিং রিভিউ চাবো না, রিস্কি। রেটিং রিভিউ যদি আমি চাইতে যাই, আমার ওই যে প্রিভিয়াস খারাপ ওয়ার্কের জন্য 1টা স্টার 2টা স্টার হইলেও কম দিবে শিওর আমি, সুতরাং রেটিং রিভিউ চাবো না। সুতরাং মন দিয়ে খেয়াল করবা, কোনো ক্লায়েন্টের কাজ যদি এরকম মনে হয়, তখন রেটিং রিভিউ না চাইলে কি হবে, তোমার এরকম আসবে নো ফিডব্যাক গিভেন। তাইলে এটার কোনো ইম্প্যাক্ট তো নাই, আছে ইম্প্যাক্ট নো ফিডব্যাকের? ইম্প্যাক্ট মানে কি, জব সাকসেস করে এটার কোনো পজিটিভ ইম্প্যাক্টও নাই, নেগেটিভ ইম্প্যাক্টও নাই নাকি? তাইলে এটা ভালো নাকি একটা রেটিং দিয়ে 4 স্টার 4.8 পাওয়া ভালো, কোনটা? রেটিং না থাকাই তো ভালো মনে হয়। হ্যাঁ, রিভিউ না থাকাই ভালো। এটা 4.8 মানে কি, আমি পয়েন্ট মানে কোনো একটা জায়গায় কম দিছে, একটা বা দুটো জায়গায়, তাইলে এটা 5-এ 5 পাইনি, তাহলে কিছুটা কম তো পাইছি, কম থেকে না পাওয়া ভালো, রাইট? সো নো ফিডব্যাক গিভেন হবে যদি আমি রিভিউটা না পাই, বাট ইটস ওকে, সমস্যা নেই, ঠিক আছে। তাইলে এটা একটু খেয়াল রাখবা। নাম্বার 2, খারাপ খেয়ে গেছো, মোটামুটি খারাপ খাইছো, 4.8, এটা আর বেশি প্যারা নেওয়ার দরকার নেই। যখন 4 4.2 এরকম পাবা, একটু রিকোয়েস্ট করবা যে এটা একটু 4.8 বা একটু বাড়ায় দাও। আর 1 স্টার 2 স্টার 3 স্টার খাই হলে ফুল রিফান্ড করে দিবা, ছোট অ্যামাউন্ট হইলে। আর বড় অ্যামাউন্ট হইলে একটু রিভিউটা হজম করে ফেলতে হবে, এই আর কি। চলে আসবো আজকের পেওনিয়ারে। আজকে আমরা যে কোনো একটি স্ক্রিনটা শেয়ার করো যার আপওয়ার্কের সাথে পেওনিয়ার বা ব্যাংক অ্যাকাউন্ট কোনোটাই লিঙ্ক করা নাই। কুইক, ব্যাংক অ্যাকাউন্ট রেডি আছে, পেওনিয়ার অ্যাকাউন্ট রেডি আছে, এরকম একজন শেয়ার করে ফেলো। পেওনিয়ারের সার্ভার ঝামেলা করতেছে আজকে। হ্যাঁ, কি করবা কেউ একজন, ব্যাংক লিঙ্ক করা আছে আমার এখান থেকে দেয়। ভাইয়া পেওনিয়ার অ্যাকাউন্ট না ওপেন করলে হবে না? হবে, আইডি পাসওয়ার্ড দিয়ে হবে, যদি ভেরিফাই করো। পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন নাই করতে চাই, আমার ব্যাংক ডিটেলস দিয়ে কাজ করতে চাই, হ্যাঁ হ্যাঁ, ওকে ফাইন, কোনো প্রবলেম নেই, লেটস সি। তা তাহলে বেনিফিটটা কি? সবাই পেওনিয়ার পেপ্যালের জন্য এত ইয়ে করে। সব মার্কেটে তো আর আসলে আপওয়ার্কে আছে, ফাইবারে তো আর নাই। ফাইবারে তোমার পেওনিয়ার দিয়ে নিতে হবে। আচ্ছা, ওকে। আমি কি পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করার জন্য সাপোর্ট থেকে হেল্প নিতে পারি? হ্যাঁ শিওর, আমি যে ভিডিওটা দিছি ওটা দেখে দেখে করো, আধা ঘন্টা লাগবে না, হ্যাঁ, ঠিক আমি আছে। ওটা দেখছি, কিন্তু একটু মনে হয় যে একটু সাপোর্ট থাকলে মনে হয় হ্যাঁ ভালো শিওর, হতো। সমস্যা। আচ্ছা, আচ্ছা, থ্যাংক তো ইউ। আমরা এখানে দেখো আমরা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে ফেলাই, ঠিক আছে। ফার্স্টে এটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে অ্যাকাউন্ট সেটিংস থেকে, প্রোফাইল সেটিংস থেকে গেট পেড। অ্যাকাউন্ট সেটিংসে গেলে তুমি গেট পেড নামে একটা অপশন পাবা। তার আগে একটু বুঝাই, আমি আমার যদি দুইটা পেমেন্ট গেটওয়ে থাকে, আমি ফাইন্যান্সিয়াল ওভারভিউ থেকে, আমি গেট পেড, কি ব্যাপার ব্যাক এন্ডটা তো স্লো কেন? আর ধর এখানে অ্যাভেলেবেল আছে $169, এটা আমরা ক্লিক করব। এটা ক্লিক করার পর দেখবে এখানে গেট পেড নামে একটা বাটন চলে আসবে।
গেট পেড নাও, হ্যাঁ, এই গেট পেড নাও। এখন গেট পেডে আমরা টাকা পয়সা উইথড্র করতে যাচ্ছি। আমার দুটো অপশন আছে, এক বাংলাদেশ থেকে ব্যাংক, অথবা দুই পেওনিয়ার। তো আমার দুইটাই লিঙ্ক করানো আছে। আমার যখন ডলার লাগে পেওনিয়ারে পেওনিয়ারে নিই, যখন আমার হাতে ক্যাশ লাগে আমি ডাইরেক্ট ডাচ বাংলায় নিচ্ছি, ঠিক আছে? ওকে, তাহলে আমি দুইটাই চুজ করতে পারি, পেওনিয়ারও ডাচ বাংলাও। এখন ডাচ বাংলাতে যদি উইথড্র করি, বা যে কোনো ব্যাংক, ইট ক্যান বি এনি ব্যাংক, আদার অ্যামাউন্ট, ধরো আমি এখানে $150 উইথড্র করবো, হ্যাঁ, আই ক্যান উইথড্র এনি অ্যামাউন্ট, হোয়াট এভার ইজ দ্য অ্যামাউন্ট। আপওয়ার্ক এই উইথড্রোর জন্য $1 কেটে নিবে ডাচ বাংলায়। এবং ব্যাংকের এক্সচেঞ্জ রেট 117 টাকা মাত্র, মানে 117 টাকা পার ডলার। ওকে। আর পেওনিয়ারে যদি উইথড্র দেই, হোয়াট এভার ইজ দ্য অ্যামাউন্ট, পেওনিয়ার কেটে নিবে $2। ঠিক আছে? ওকে। তাইলে এবার কেমনে অ্যাড করতে হয় আসো দেখে নিই। প্রথমেই আমাদের গেট পেড নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। গেট পেডে ক্লিক করার পর আমার পেমেন্ট মেথড অ্যাড করার একটা অপশন আসবে। আচ্ছা, এই যে উইথড্র মেথড একটা অপশন পাবা। এখানে আমার অলরেডি দুটো মেথড অ্যাড করা আছে, হ্যাঁ, আমি আরো অ্যাড করতে পারি, অ্যাড এ মেথড। তো আমি একটা ব্যাংক নিব, ব্যাংকে নিব ডাইরেক্ট লোকাল ব্যাংক, সেট আপ, সুইফট কোড। তোমার ব্যাংক যদি ব্র্যাক ব্যাংক হয়, ব্র্যাক ব্যাংক সুইফট কোড লিখে গুগল করবা। সুইফট কোড 8 ডিজিটের হবে, কয় ডিজিট? 8 ডিজিট। তো দেখো ওরা আমাকে বলতেছে এই যে ব্র্যাক বিডিডিএইচ, আর লাস্টে যে এক্স 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 এগুলো হচ্ছে ব্রাঞ্চ কোড, এটা দরকার নেই আমার। আমি বলছি 8 ডিজিট, তাহলে 1 2 3 4 5 6 7 8। যে কোনো ব্যাংক, হ্যাঁ, শুধু ব্র্যাক না, ইসলামী ব্যাংক হইলে যে কোনো ব্যাংকেরই সুইফট কোড এই যে 8 ডিজিটের, প্রথম 8টা ডিজিট। মানে বিডিডিএইচটা কমন থাকবে আর প্রথম 4টা চেঞ্জ হবে ব্যাংক অনুযায়ী। এনিওয়ে, আমরা সুইফট কোডটা এখানে বসানোর সাথে সাথে সার্চে ক্লিক করলে ও আমার বলে দিবে ভাই তোমার ব্যাংক হচ্ছে ব্র্যাক ব্যাংক। ঠিক আছে। অ্যাকাউন্ট হোল্ডারের ইনফরমেশন, অ্যাকাউন্টের নাম্বার, একটা ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার থাকে না? সো অ্যাকাউন্ট নাম্বার গুলা কোনো ধরনের ডট বা ড্যাশ ছাড়া টানা বসায় যাবা। গেল। আচ্ছা, পোস্ট কোড, প্লিজ এন্টার দ্য পোস্ট কোড অ্যাসোসিয়েটেড উইথ ইয়োর অ্যাকাউন্ট। তুমি ব্যাংকটা যে ব্রাঞ্চ থেকে খুলছো ব্যাংক অ্যাকাউন্টটা, ধরো ধানমন্ডি ব্রাঞ্চ থেকে খুলছো, সে ধানমন্ডি ব্রাঞ্চের পোস্ট কোড দিবা। এখন তুমি নাও বুঝতে পারো, ধরো আমি ইসলামী ব্যাংকে, ধরো ডি ডাচ বাংলায় খুলছি ডিবিবিএল, আমার সাত মসজিদ রোড মনে আছে, সাত মসজিদ রোড ব্রাঞ্চ লিখে গুগল করো। তো তুমি দেখবা সাত মসজিদ রোডের একটা গুগল মাই বিজনেস হাতে চলে আসছে ডান দিকে। সেখানে তুমি দেখবা যে অ্যাড্রেসের ভিতরে এই যে 1209, দিস ইজ ইয়োর পোস্ট কোড। ওকে, সহজ না? এবার এটা এটা ভুল করলে কিন্তু ঝামেলা তেমন বেশি না। টাকা উইন্ডো দিবা, ব্যাংকে না গিয়ে আবার আপওয়ার্কে চলে আসবে বা এরকম। বা আপওয়ার্কে যদি ইনফরমেশন মিসম্যাচ থাকে, দেখবা এটা 3 দিনের মধ্যে অ্যাপ্রুভ হচ্ছে না, এটা 3 দিন সময় লাগবে অ্যাপ্রুভ হইতে। আচ্ছা, এবার ব্যাংক অ্যাকাউন্টের টাইপ, কি টাইপের ব্যাংক অ্যাকাউন্ট? পার্সোনাল, অবশ্যই পার্সোনাল, কোম্পানি নিব না, পার্সোনাল নিব। ব্রাঞ্চের নাম, তো আমার ব্রাঞ্চের নাম হচ্ছে যে সাত মসজিদ রোড ব্রাঞ্চ, কপি করলাম, বসায় দিলাম। ব্রাঞ্চের অ্যাড্রেস তোমার মুখস্থ থাকার দরকার নেই, গুগল করে নিয়ে অ্যাড্রেসটা বসায় দিবা। আচ্ছা, পুরোটা যদি না পায়, এত কিছু দরকার নেই। আর আর মানে বুঝাইতেছে রোড, হাউসে এইচ দাও, ব্যাস। এখন অ্যাকাউন্ট হোল্ডারের নাম, তোমার ফার্স্ট নেম ব্যাংক অ্যাকাউন্টে যেভাবে দিছো। আচ্ছা, এন্টার দ্য ডেট অফ বার্থ, তারপর তুমি তোমার ডেট অফ বার্থ পিক করবা। প্রথমে ইয়ার চুজ করবা, মাস চুজ করবা, অ্যাপ্লাই দিবা, তারপরে তোমার ডে চুজ করবা। আচ্ছা, এই অ্যাকাউন্টটা খোলার সময় তোমার আইডি কার্ড দিয়ে খুলছো না পাসপোর্ট দিয়ে খুলছো? মানে ব্যাংক অ্যাকাউন্টটা কি দিয়ে খুলছো? আইডি কার্ড দিয়ে খুলছি, আইডি কার্ডের নাম্বারটা বসাবো, অ্যাকাউন্টের নাম,
তোমার আপওয়ার্কের অ্যাকাউন্টের নাম যেটা আছে সেটাই বসায় দিবা। প্লিজ এন্টার দ্য ফিজিক্যাল অ্যাড্রেস অ্যাসোসিয়েটেড টু দিস অ্যাকাউন্ট। তোমার অ্যাড্রেস বসাবা, পারবা না? আমার অ্যাড্রেস যা আছে এখানে আমার অ্যাড্রেস বসায় দিলাম। সিটি স্টেট ঢাকা, কান্ট্রি বাংলাদেশ, ফোন নাম্বার। এটা কি আপনার অ্যাড্রেস না ব্যাংকের অ্যাড্রেস? আমার ব্যাংকের অ্যাড্রেস তো উপরে দিছি, তাই না? ব্যাংকের অ্যাড্রেস কিন্তু ওই যে নিচেই ওরা, এটা ব্রাঞ্চের অ্যাড্রেস। এটা আমার কাছে ওরা লিখে দিছে, প্লিজ এন্টার দ্য ফিজিক্যাল অ্যাড্রেস অ্যাসোসিয়েটেড টু দিস অ্যাকাউন্ট। ব্যাস, আই অ্যাটাচ দিয়ে নেক্সট দিয়ে সাবমিট করে দিবা। 3 দিন দেখবা এটা পেন্ডিং এ থাকবে। মানে 3 দিন তোমাকে দেখাবে যে, যেমন এখন আমার কি এই দুটা ডান ডান রেডি রেডি। তো তোমার এখানে হলুদ আকারে পেন্ডিং লেখা দেখাবে। 3 দিন পরে পেন্ডিংটা ঠিক হয়ে গেলে বুঝবা তুমি ডলার উইথড্র করতে পারবা। প্রথমবার বেশি অ্যামাউন্টের দরকার নেই, 10 20 50 ডলার একটু উইথড্র দিয়ে দেখবা ব্যাংকে আসতেছে কিনা। যদি দেখো স্মুথলি আসতেছে তারপরে তুমি বড় অ্যামাউন্ট উইথড্র দাও। ওকে। এখন পেনের অ্যাকাউন্ট দেখানোর জন্য তোমাদের একজনের তো স্ক্রিন শেয়ার করা লাগবে। কেউ করতে পারবা? পিওনিয়ার নাই। রিমুভ করে তো অ্যাড করা যাবে না ভাইয়া? পেনের অ্যাকাউন্ট যদি অ্যাড করতে চাও ভিডিও দিয়ে দিলাম, তোমরা স্ক্রিন শেয়ার না করলে আমি কেমনে দেখাবো? এই 3টা ভিডিও আছে, এই 3টা ভিডিও দেখবা। প্রথম ভিডিওটাতে সম্ভবত হচ্ছে, আমি একটু দেখি ক্লিক করা না। আজকে মানুষ নাই, 27 জন মাত্র। আপনি তো পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করার একটা ভিডিও দিছিলেন। হুম। হ্যাঁ, ওপেন করার পর এই ভেরিফিকেশনটা করা লাগবে, একটু ভেরিফিকেশনটা দেখো। ভাইয়া আজকে পেওনার হুম। ওপেন হয় না, ব্যাকএন্ড যে একটা ইরর আসতেছে সন্ধ্যার পর থেকেই পেওনার অ্যাকাউন্ট ওপেন হয় না। তাই না? হতে পারে। অ্যাকাউন্টে আমি সাইন ইন করতেছি। পেনের অ্যাকাউন্ট খোলার পর একটু ভেরিফিকেশনের একটা ব্যাপার আছে, একটু দেখে নাও। প্রথম কাজ হচ্ছে আমার পেনের অ্যাকাউন্টে যে যে ভেরিফিকেশন ইনফরমেশন গুলো চাইছে সেই ভেরিফিকেশন ইনফরমেশন গুলো দিয়ে আমার পেনের অ্যাকাউন্ট কমপ্লিট করে ফেলবো এবং আমার ফাইবারের সাথে পেনের লিঙ্ক করে ফেলবো। তাহলে যেটা হবে, আমার পেমেন্ট সিস্টেম রেডি। অর্থাৎ মার্কেট প্লেসে $30 উপরে ফাইবারে আর্ন করলেই সেটা তুমি পেনেরও উইথড্র করতে পারবা। আচ্ছা, আপওয়ার্কের জন্য কোনো অ্যামাউন্ট নেই, যে কোনো অ্যামাউন্টে উইথড্র করতে হবে। আচ্ছা, সবার প্রথমে পেনের অ্যাকাউন্টে যাওয়ার পর পেনের সেটিংস এ যাবা। সেটিংস থেকে তুমি ভেরিফিকেশন সেন্টারে যাবা। এখানে গিয়ে আমি দেখতে পাবো আমার মানে পেনের কি কি ভেরিফিকেশন ইনফরমেশন চাচ্ছে। তো আমাদের সবার প্রথমে বিজনেস ডিটেল দিতে হবে। বিজনেস ডিটেলে গেলাম, গ্লোবাল পেমেন্ট সার্ভিস কোশ্চেনারিজে গেলাম। খেয়াল করো এখানে অল্প কিছু জিনিস। ক্যাটাগরি, কি ক্যাটাগরিতে কাজ করতেছে? আমার প্রোগ্রামিং টেক। যারা গ্রাফিক্স তারা ডিজাইন দিবা। কি সার্ভিস দিচ্ছি? আমরা ওয়েব প্রোগ্রামিং সার্ভিস দিচ্ছি। অনলাইন স্টোরের ইউআরএল, এটা হচ্ছে তোমার ফাইবারের প্রোফাইলের ইউআরএল দিবা। মানে তোমার ডলারটা কোত্থেকে আসতেছে? ফাইবার থেকে আসতেছে। তো ফাইবারে আমার যে ইউআরএল টুকু আছে, আমি ইউআরএল টুকু কপি করে নিলাম। এটা ফাইবার আপওয়ার্ক যে কোনো ইউআরএল দিলেই হবে, ঠিক আছে, যার যে অ্যাকাউন্ট আছে। আচ্ছা, এখন আমাকে জিজ্ঞাসা করতেছে যে তোমার সাথে এই ওয়েবসাইটের কানেকশনটা কি? ফ্রিল্যান্সার ভাই, এই জায়গায় কিভাবে গেছেন কাইন্ডলি আরেকবার বলবেন? ঠিক আছে, আই সার্ভিস টু মাই ক্লায়েন্টস। শেষ। ঠিক আছে, এখানে একটা কোশ্চেন আছে আমার, যে আপনার জাস্ট একটা জেনারেল ইনফরমেশন নিয়ে রাখতেছো তোমার কাছ থেকে। প্রোগ্রামিং টেক সাপোর্ট, ওয়েব প্রোগ্রামিং, ফাইবারের ইউআরএল, ফ্রিল্যান্সার, আই প্রোভাইড ওয়েব ডিজাইন সার্ভিস টু মাই ক্লায়েন্ট। সাবমিট। শেষ। তো আমাদের প্রথম কাজটা শেষ, সাকসেসফুল হয়ে গেছে। আচ্ছা, আমাদের দ্বিতীয় ভেরিফিকেশন কি আছে আবার একটু দেখি। যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন নামে একটা অপশন আছে। অ্যাকাউন্ট ভেরিফিকেশনে যাচ্ছি। এখানে ওরা বলছে গভর্নমেন্ট ইস্যুড যে ফটো আইডিটা আছে সেটা দেওয়ার জন্য। ক্লিক করলাম এটার উপরে। আমাদের ন্যাশনাল আইডি কার্ড হইতে পারে। ব্যাংকে হয়তো মিটেই যাবে, একটু wait করেন। স্মার্ট এনআইডি আছে তোমার পিসিতে? ক্যারিয়ার, আমার কথা বলবো, যেটা এনআইডি আছে ওইটাই আগে সাবমিট। জাস্ট এনআইডি কার্ডটা আপলোড করে দিয়ে দিব, পারবা না? শেষ।
এটা হলো তোমার বেসিক ভেরিফিকেশন। এরপরে তোমার কাছে একটা বিজনেস, সরি, অ্যাড্রেস ভেরিফিকেশন চাবে। অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য তুমি তোমার ব্যাংক থেকে স্টেটমেন্ট নিয়ে জমা দিয়ে দিলেই হবে, শেষ। সহজ না? জি। বার পিএনআর থেকে উইথড্র করবো, তো ডলারই নেই। যদি আপনার কাজ করলে পেএনআর দরকার নাই, বাট অন্যান্য মার্কেট প্লেসে কাজ করতে গেলে পেএনআর লাগবে। আমার নেট স্লো নাকি কি স্লো, আমি তো বুঝলাম না। পেওনিয়ারে পেওনারে ভাইয়া প্রবলেম সাইন ভাইয়া। ইন হবে না ভাইয়া, এটাই তো বলতেছিলাম, সাইন ইন হয় না সন্ধ্যার পর থেকে। হুম, আচ্ছা, আরেকদিন দেখেন। সেটা আমার আরেকদিন একটু ঢুকে দেখাতে হবে পেএনআর থেকে ডলার ডলার কেমন উইথড্র করবো। ওকে, গেল। পেএনআর এই ভিডিওটা সামহাও কাজ করে না। আপওয়ার্কে সাপোর্ট নেওয়ার সিস্টেম কি? আপওয়ার্কে সাপোর্ট নেওয়ার জন্য কোশ্চেনে ক্লিক করবা, হেল্প সেন্টারে চলে যাবা। প্রভাবই দেখি স্লো কাজ করে, বুঝলাম না। আচ্ছা, সাপোর্টে কন্টাক্ট সাপোর্ট নামে একটা অপশন আছে। ওকে, এখন এখানে চ্যাট সাপোর্ট নামে একটা অপশন আছে। কোন জায়গায় গেছি বুঝছো তো? কোশ্চেনে ক্লিক করছি, তারপর কন্টাক্ট সাপোর্টে ক্লিক করছি, তারপরে চ্যাট উইথ সাপোর্ট নামে একটা অপশন আছে। তো এখানে এই স্যার হচ্ছে এআই স্যার। হাই, তুমি দেখো এআই কথা বলতেছো তোমার সাথে। তাইলে এখন তুমি তোমার ইস্যুটা আগে লিখবা। আই এম ফেসিং ইস্যু, ধরো উইথ ওয়ান অফ মাই ক্লায়েন্ট। হ্যাঁ, আচ্ছা। এখন চ্যাটবট থেকে বের হওয়ার জন্য, আচ্ছা, এটা চ্যাটবট কেন দেয় মানুষজন? এই যে এত এত সাপোর্ট, কোটি কোটি সাপোর্ট, এগুলো যদি চ্যাটবট অনেকটা সলভ করে ফেলায় তাহলে তো ভালোই হয়। ব্লগ আর্টিকেল ধরে দেয়। ওকে, তো এই জন্য আমরা, এই জন্য ওরা দেয় আর কি। আমরা একটু বাইপাস করার ট্রাই করবো। আপওয়ার্ক আই নিড কাস্টমার এজেন্ট। হ্যাঁ, টক ডিরেক্টলি। এই এজেন্ট ওয়ার্ডটা ওদের ট্রিগার ওয়ার্ড। এজেন্ট বানানি তো ভুল করছি। তো বুঝছে। তো ও বলতেছে যে ঠিক আছে, তুমি আমার একটু বলো, আমি শেয়ার একটু ডিটেলে শেয়ার করো কি সমস্যা। তখন তুমি এরকম আই এম ফেসিং ক্লায়েন্ট এরকম বিশাল করে লিখবা, ক্লায়েন্টের সাথে কি সমস্যা হয়েছে না হয়েছে। এই যে শুরু হয়ে গেছে। এখন আমি এই যে এজেন্টের সাথে লিঙ্ক করা দিচ্ছি, তুমি ফ্রিল্যান্সার না এজেন্সি? ফ্রিল্যান্সার। ওকে, ব্যাস। এবার কি নিয়ে প্রবলেম হইতেছে? ডিসপুট, ফিডব্যাক, রিমুভাল, ফিজ, গেট পেড, আইডেন্টি ভেরিফিকেশন, জব পোস্ট, যা যেটা ইস্যু হোক, ইস্যুটা লিখে সাবমিট করবা। ব্যাস, এটা চলে আসবে কোথায়? আরে বাবা, হয়েছে তো ভাই। ভাই অর্ডার ক্যান্সেলের কোনো অপশন নাই? হুম হুম, সব আছে। এটা চলে আসবে। তুমি যখনই এরকম একটা টিকিট ওপেন করবা 24 ঘন্টার মধ্যে দেখবা এই যে তোমার ছবির উপরে ক্লিক করবা, সাপোর্ট রিকোয়েস্ট নামে একটা অপশনে চলে আসবা। এখানে তোমার টিকিট ওপেন হয়ে যাবে। কি হলো? টার্মস অফ ভায়োলেশনের 3 ঘন্টা আগে কি ওয়ার্নিং খাইছি নাকি? এই যে একটা ঝামেলা দেখছো। We are reviewing your account and Upwork profile, এটা কয় ঘন্টা? 4 ঘন্টা আগে, suggest that more than 1% may be accessing your account। তাই এটা থেকে আমরা বাঁচবো কেমন? আমার 2 পিসিতে অ্যাক্সেস আছে। তো আমি এটা বলতে পারি, আমার অফিসে এবং বাসায় 2টা ল্যাপটপ আছে। আচ্ছা, টু হেল্প এনশিওর ইন্টিগ্রিটি সিকিউরিটি মানে আপওয়ার্ক টার্মস অফ সার্ভিস প্রহিবিট। ওকে ওকে ওকে, ইউ ক্যান। তাহলে দেখছো সাপোর্টটা এভাবে, কোনো প্রবলেম আসলে তুমি মেইলও পাবা। মেইল আসছে নাকি দেখি। ফাইবারে এরকম একটা ওয়ার্নিং খেলে মনে করো তোমার এই 3 মাস তোমার হইতেছে যে লেভেল সিস্টেম অফ করে দিত।
আচ্ছা, তো আপওয়ার্কে এরকম না, আপওয়ার্কে সাপোর্টের সাথে কথা বলে অনেক প্রবলেম সলভ করা যায়। আচ্ছা, একটা মেজর ভুল করে ফেলালে তুমি যদি সরি আমি আসলে বুঝতে পারিনি, আমি সামনে টার্মস অফ সার্ভিস মেনে চলবো এতটুকু বললেই ওরা ছেড়ে দেয়। আচ্ছা যাক, এখানে তোমার কাছে মেইলও আসবে, এই যে ওয়ার্নিং যে আসছে মেইল, তাহলে মেইলও দেখবা এবং পাশাপাশি দেখবা সাপোর্টের টিকিট ওপেন হচ্ছে। আচ্ছা, so you can create an agency account if you are a company or group of skilled people. Use the platform together. For more information about building an agency, click here. Please note the future violation terms of service permanent problem করতে পারে, ঠিক আছে? ওকে, তাইলে আমরা এই ধরনের প্রবলেমগুলোতে ওকে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট অ্যান্ড আই উইল ফলো দ্য গাইডলাইন্স ফ্রম মাই এন্ড, এভাবে লিখে দিব, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা বলতেছিলাম, এই সাপোর্ট টিকিটগুলো তোমার কোথায় ওপেন হবে? এখান থেকে গিয়ে সাপোর্ট রিকোয়েস্টের টিকিটটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, তাহলে তোমরা কেমনে সাপোর্ট নিতে হয় বুঝে গেলা। এবার ডাইরেক্ট কন্ট্রাক্টের ব্যাপারটা চলে আসি। ধরো কোনো একটা বাহিরের ক্লায়েন্ট তোমাকে পে করতে চাচ্ছে কিন্তু পে করতে পারতেছে না, ট্যাপ ট্যাপ সেন্ড আছে, অনেক মাধ্যম আছে, কিন্তু তুমি চাইতেছো যে আপওয়ার্কে পেমেন্ট নিবা। সো ইউ হ্যাভ অ্যান অপশন ডাইরেক্ট কন্ট্রাক্ট। ডাইরেক্ট কন্ট্রাক্ট ওই যে ফাইন ওয়ার্কের নিচে, এই ডাইরেক্ট কন্ট্রাক্টে গিয়ে ক্রিয়েট কন্ট্রাক্ট, কন্ট্রাক্টের যেই ক্লায়েন্টের কাছে ইয়া করবা সেই ইমেল অ্যাড্রেসটা বসাও, কন্ট্রাক্টের নাম দাও, কন্ট্রাক্টের নাম দাও, ওয়েবসাইট ডিজাইন, ডেসক্রিপশন, ফিক্স প্রাইজের কাজ ছিল মনে করো, নেক্সট ধরো মাইলস্টোন অ্যামাউন্ট ছিল মনে করো $100, যে কোনো একটা ডিউ রেট দিয়ে দিতে পারো। ওকে, আপওয়ার্ক কোনো ধরনের সার্ভিস চার্জ কাটবে না, 0% আপওয়ার্কের সার্ভিস চার্জ, পুরো টাকাই তুমি পেয়ে যাবে। কোন ইমেলে পাঠাইছি? যে একটা ইমেলে পাঠাইছি, সেন্ড, কোন একটা ইমেলে আমি কিন্তু ডাইরেক্ট কন্ট্রাক্টের জন্য পাঠাইছি। সেই ইমেলটাতে এখন ক্লায়েন্টে বলবে এই তোমার আমি পাঠাইছি, দেখো দেখো দেখো। এখন ক্লায়েন্ট কি করবে? চলে যাবে জিমেইলে, সে জিমেইলে যাওয়ার পর ও দেখবে একটা রিকোয়েস্ট আসছে, কারণ ও ক্লায়েন্ট, ওর আপওয়ার্ক অ্যাকাউন্ট নাই। ও কি করবে? রিভিউ কন্ট্রাক্টে ক্লিক করবে, ক্লিক করে ওর ইমেলটা দিয়ে লগ ইন করবে, ব্যাস, তারপরে পে নামে একটা বাটন পাবে। এইবার সে কার্ড হোক যে কোনো মাধ্যম হোক, সেভাবে মানে যে কোনো মাধ্যমেই সে পেমেন্ট নিয়ে নিতে পারবে, ঠিক আছে? এই যে আমিও দুটো পেমেন্ট নিয়েছিলাম অনেক আগে ক্লায়েন্টের কাছ থেকে। আচ্ছা, ওকে, ওই ক্লায়েন্টের কি ভাই অ্যাকাউন্ট ওপেন আচ্ছা, আমার একটা কোশ্চেন করতে হচ্ছে হবে? মানে আমি এইটা শেষ করে ফেলাই, তারপরে শোনো। আচ্ছা, তাইলে এই যে টাকাটা তোমার কাছে চলে আসলো, এটা ডাইরেক্ট তোমার ম্যানেজ ফাইন্যান্সের 5 দিনের একটা টাইম পিরিয়ডে আটকাবে, সেটা হচ্ছে কোথায়? পেন্ডিং এ থাকবে 5 দিন। 5 দিন পর এটা অটো তোমার অ্যাভেলেবেল ব্যালেন্সে চলে আসবে এবং সে ডলারটা তুমি উইথড্র করতে পারবা। তবে ডাইরেক্ট কন্ট্রাক্টে ক্লায়েন্ট কোনো ধরনের রেটিং বা রিভিউ দিতে পারবে না, এটা কোনো জব পোস্ট আকারে কাউন্টও হবে না। এটার যে আর্নিংটা আছে এটা তোমার প্রোফাইলের যে টোটাল আর্নিং সেখানেও অ্যাড হবে না। ওকে, এখানেও অ্যাড হবে না, ক্লিয়ার সবাই? জি, ক্লিয়ার। কন্ট্রাক্টের লাভ কি? জাস্ট তুমি পেমেন্টটা নিলা, ক্লায়েন্ট তো ভাই এটা কি হয়েছে, বিভিন্ন স্যালারি দেওয়া হয় যে পাফাওয়ার মাধ্যমে, ওটা ওটা বেতন? কিসের বেতন না পরকের? বুঝলাম না। মানে তোমার ডাইরেক্ট একটা ক্লায়েন্ট আছে আপওয়ার্কের না, হয়তো সোশ্যাল মিডিয়াতে বা অন্য কোথাও বা লোকাল কাজ করছো, তো তুমি ওর কাছ থেকে পেমেন্ট নিতে পারতেছো না, কোনো ওয়ে নাই। ও তোমার পেওনিয়ার, ওর কাছে তোমার আছে পেওনিয়ার, ওর কাছে পেওনিয়ার নাই। তারপরে হচ্ছে তুমি এই কি বলে, এছাড়াও আমাদের অনেকগুলো আছে না, ওয়াইজ ট্যাপ ট্যাপসেন, অনেক কিছুই বাংলাদেশের নাই। তো তখন তুমি আসলে পেমেন্ট নিবা কেমনে? ক্লায়েন্ট পেমেন্ট দিতে রাজি, তখন তুমি যে আপওয়ার্ক থেকে ডাইরেক্ট কন্ট্রাক্ট পাঠিয়ে দিবা মেইলে ক্লায়েন্টের, ক্লায়েন্ট সেখান থেকে পে করে দিলে তুমি আপওয়ার্ক থেকে টাকাটা তোমার ব্যাংকে নিয়ে আসতে পারবা। তো এটা জাস্ট পেমেন্ট রিসিভ, আর কিছু না। ওকে, ক্লিয়ার? তা ভাইয়া এই ক্ষেত্রে কি মানে ক্লিয়ার সার্ভিস চার্জ ভাইয়া। নিবে? সার্ভিস চার্জ বা নিবে, 0% সার্ভিস চার্জ, পুরোটাই পাবা তুমি। এই সাইটে একটু ভালো করে দেখো, ক্লায়েন্টের সাথে আমরা যখন জুম মিটিং করব
দেখো, আপওয়ার্ক মার্কেট প্লেসে অফার অ্যাকসেপ্ট করার আগে, এটা তো জানো, এক্সটার্নাল জুম বা গুগল লিংক দেওয়া যাবে না। অফার করার আগে মিটিং এর প্রয়োজন হইলে এইখান থেকে জুম লিংক ক্রিয়েট করে নিবা। সবাই তো জানো এটা, না? এই যে রেকর্ডেড জি। গেল। মজার একটা জিনিস, প্রপোজাল এডিট করা যায় আপওয়ার্কে, জানো? আপওয়ার্ক মার্কেটে জব প্রপোজাল পাঠাইছো, কিছু একটা ভুল টুল লিখে ফেলাইছো, 6 ঘন্টা পর্যন্ত তুমি এডিট করতে পারবা, যদি না ক্লায়েন্ট সেটা ভিউ না করে। কিন্তু ক্লায়েন্ট যদি একবার ভিউ করে ফেলায়, সেটা 1 মিনিটে হোক 6 ঘন্টায় হোক, তাইলে আর এডিট করতে পারবা না। ক্লিয়ার? ভাইয়া আমরা কিভাবে বুঝবো যে ক্লায়েন্ট প্রপোজালটা বিহেভ করছে কিনা? তখন এটা ব্লার হয়ে যাবে, ঠিক আছে? ব্লার? আচ্ছা আচ্ছা, এই এটা কি বাটনটা কাজ করবে, বাটনটা ব্লার হয়ে যাবে নাকি যে টেক্সটটা? বাটনটাই পুরো ব্লার অ্যাশ কালার হয়ে যাবে, হ্যাঁ, এবং নিচে লেখা থাকবে ইউ ক্যান নট এডিট দ্য প্রপোজাল। ওকে। আচ্ছা আচ্ছা, এডিটটা তখন যে ডিজেবল হয়ে যাবে আর কি। হুম হুম, হুম। আচ্ছা, ইনস্ট্যান্ট কানেকশন ফি এটা হচ্ছে যদি তোমার কোনো কোনো নতুন ক্লায়েন্ট আসে, তখন $4.99 পর কানেকশন ফি কেটে নেয়, অর্থাৎ ইনস্ট্যান্টলি তোমার কাছ থেকে কিছু, মানে 4.99 টাকা কেটে নিবে। ক্লিয়ার না? এটা ইনস্ট্যান্ট কানেকশন ফি বলে প্রত্যেকটা নতুন ক্লায়েন্টের জন্য। আবার ওই ক্লায়েন্ট যখন নতুন অর্ডার করবে সেটার জন্য কাটবে না। ওকে। হ্যাঁ, ব্যাপারটা বুঝি নাই। আপওয়ার্কে যখন নতুন একটা ক্লায়েন্ট অর্ডার করতে যাবে, ওইখানে $5 কানেকশন ফি কেটে নেয়। মানে এই ক্লায়েন্টটাকে তোমার সাথে যে মিট করায় দিছে, এটার জন্য $5 কেটে নেয়। এটাকে আমরা বলি। একবার অ্যাপ্লাই করার সময় $11, 11 কানেক্ট অথবা এগুলো করব, প্লাস সে যদি আবার অর্ডারও তুমি পাইলে ওইখান থেকে $5 কেটে নিবে। ওকে। আবার 10% সার্ভিস চার্জ তো আছেই। এটা কি ভাইয়া ওই ক্লায়েন্টের জন্য প্রথম কাজের ক্ষেত্রে? সেকেন্ড টাইম তো আসবে। সেকেন্ড ক্লাসে যেতে না, ওর কাছ থেকে আর কাটবে না, মানে তোমার কাছ কিন্তু থেকে আর কাটবে না। ওকে, পরবর্তীতে যখন আবার আবার সেম একই কাজটা ভিন্ন মানে নতুন ক্লায়েন্টের সাথে করবে, সেম একই প্রসেস। হ্যাঁ হ্যাঁ, রাইট। আল্লাহ। আচ্ছা, এই যে মাল্টিপল লোকেশন এবং মাল্টিপল ইউজার ট্র্যাক, এই যে দেখো, আপওয়ার্ক মার্কেটপ্লেসে একই ক্লায়েন্ট মাল্টিপল কম্পিউটার বা ডিভাইস থেকে এট এ টাইম মেসেজ করলে অ্যাকাউন্ট, মানে ধরো আমিও মেসেজ করছি, বা আমার আরেকটা পিসি আরেকজনের কাছে দেওয়া আছে, সেও মেসেজ করতেছে, দুজন একসাথে যখন মেসেজ করবে, তখন অ্যাকাউন্টগুলো হোল্ড করে দিচ্ছে, রিভেরিফিকেশনে পাঠাচ্ছে, তখন আবার ভেরিফাই করতে হবে কিন্তু। সুতরাং যে কোনো একটা ডিভাইস থেকে ক্লায়েন্ট কমিউনিকেশন করবা, অ্যাক্টিভ থাকার জন্য ঠিক আছে, আরেকটা পিসি অ্যাক্টিভ থাকো, মোবাইল অ্যাপ দিয়ে রিপ্লাই করো, সমস্যা নেই, কিন্তু ডিভাইস বা কম্পিউটার যাতে দুইটা আলাদা, এট এ টাইম মেসেজ না যায়। ধরো আমি এই ক্লায়েন্টের মেসেজ দিচ্ছি, আরেকজন একটা ক্লায়েন্টকে মেসেজ দিচ্ছে একই অ্যাকাউন্ট থেকে, এটা যাতে না হয়। এটা নতুন আপডেট, ভ্যারিয়েবল ফ্রিল্যান্সার চার্জ, আগে 10% ফিক্সড অ্যামাউন্ট কাটতো, মন দিয়ে খেয়াল করো। আপওয়ার্ক 1 মে থেকে, এই যে এই মাস থেকে, মার্কেট প্লেসে স্ট্যান্ডার্ড সার্ভিস ফি 10% চার্জ আর থাকতেছে না। সার্ভিস ফি 0 থেকে 15% পর্যন্ত ভ্যারি করবে। আচ্ছা, যে ভ্যারি করবে এটা কিসের উপর ডিপেন্ড করবে? মার্কেট প্লেসের সাপ্লাই, ডিমান্ড, জবের ক্যাটাগরি, জবের স্কোপ, জবের কমপ্লেক্সিটি, আর্জেন্সি, এগুলোর উপর ভিত্তি করে 5 থেকে 15, এটা আপওয়ার্কে ডিসাইড করে দিবে। এটার থেকে তোমার 15% কাটবো, এটার থেকে তোমার 10% কাটবো, ঠিক আছে? তবে জবে অ্যাপ্লাই করার সময় তুমি দেখতে পারবা, অথবা যখন তোমার কাছে কাজ আসবে, সেই কাজটাতে তুমি ধরো অফারই দেখতে পারবো আর কি। হ্যাঁ, ধরো এই দেখো অফার ঝুলে রাখছে 3টা, এগুলো সব কাজ চলতেছে। তো যখন অফার আসবে, অফার গুলোতে ঢুকবা, ঢুকে ওই অফারের মধ্যে তুমি দেখতে পারবা যে তোমার এই প্রজেক্টে 10% কাটতেছে। ওকে। তারপরে কোনো প্রজেক্ট, বড় প্রজেক্ট যদি হয়, ওগুলোতে 5% কাটবে, ম্যাক্সিমামই 10 কাটবে। এটাও 10% কাটবে, ঠিক আছে? তাইলে এটা ভ্যারি করবে 0 থেকে 15 পর্যন্ত। ডাইরেক্ট কন্ট্রাক্টে এই ফি অ্যাপ্লিকেবল না। থিম প্লাগ ইন কোনো ক্লায়েন্ট যদি বাই করতে বলে, এটা আমরা অনেক, মানে এরকম মেসেজ পাইছি। এই যে দেখো মেসেজ দিছে, প্লিজ গিভ মি দ্য ইনফর্ম, আচ্ছা ডোমেন হোস্টিং লাগবে। তো দেখো আই ওয়ান্টস টু হেল্প মি কি বাইং ওয়ান প্রক্সি প্ল্যান, এটা কোন একটা সফটওয়্যার প্রক্সি কিনতে হবে, অ্যান্ড এটার কস্টিং হচ্ছে $360। তো দেখো, আই উইল পে ফার্স্ট অ্যাডভান্স পেমেন্ট $550, আপওয়ার্কে তোমার কাজের চার্জ সহ $550 পে করবো, এবং অ্যাজ এন এমপ্লয়ি ইন দ্য কোম্পানি অ্যান্ড আই এম অনলি
অ্যালাউড টু মেক পেমেন্ট অন আপওয়ার্ক, সেজন্য সে সফটওয়্যারটা কিনতে পারতেছে না। এখন তুমি তো দেখে মনে করবে না, এটা খারাপ না তো, আমাকে তো $550 আগেই দিয়ে দিচ্ছে, অফারও পাঠাবে $550। তুমি তোমার ডলার দিয়ে হয়তো সে সফটওয়্যারটা কিনে দিলা, তখন কি করবে, ওই সফটওয়্যারটার এক্সেস ও দিয়ে দিবা, তারপর ও অফারটা উইথড্র করে ফেলাবে বা ক্যান্সেল রিকোয়েস্ট পাঠাবে, পুরাই লস। কখনো তোমার কার্ড কিছু কিনে দিবে না ক্লায়েন্টকে। ডেঞ্জারাস একটা ইনফরমেশন দিতেছি, 6 মাসের প্রোফাইল সাসপেনশন রিসেন্টলি হইতেছে, আমাদেরও এজেন্সিতে একটা প্রোফাইল সাসপেন্ড হয়ে বসে আছে। কেন হইতেছে বলো তো? খারাপ নেগেটিভ রিভিউ পরপর পাওয়ার জাস্ট কারণে। 2টা থেকে 3টা খারাপ রিভিউ পাইলেই শেষ, পরপর। দেখো আপওয়ার্ক মার্কেট প্লেসে পরপর 2টা বা 3টা খারাপ রিভিউ পাইলে 6 মাসের জন্য অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিতেছে, জেলে পাঠিয়ে দিতেছে আর কি। যাও ভালো করে আবার শিখে আসো, তারপর নতুন কোনো জবে প্রপোজালও পাঠাতে পারবে না, ভিডিও করতে পারবে না, নতুন ক্লায়েন্টের কাজও নিতে পারবে না। 6 মাস পর আবার অ্যাপিল করলে তখন আবার সাসপেনশন উঠে নিলে কাজ করতে পারবে। সো ভাই কেয়ারফুল। খারাপ খারাপ ভাই রিভিউ এই বলতে ছয় মাসের 4 পয়েন্ট পাইলেও কি টাক- চলতে হবে নাকি? ওই যে 4.34 পাইলেও অফ করে দিচ্ছে। আমাদের দুইটা পর 4.32 ছিল, আর এটা 4.4 সামথিং ছিল। ঠিক আছে, এটা খুবই খারাপ কাজ করছে আপওয়ার্ক, এটা উচিত হয়নি। কিন্তু অনেক ক্লায়েন্ট আছে যে 4.5 এর উপর দিতে চায় না। ঠিক আছে, হ্যাঁ, এরকম পরপর দুটো খারাপ ক্লায়েন্ট পড়ে গেলে তোমার কপাল শেষ আর কি, বুঝছো না? ভাই সাসপেন্ড হয়ে গেলে ওইখান থেকে টাকাও কি উইথড্র করা যায় না? না, ডলার উইথড্র করতে পারবা, এবং তোমার আগের ক্লায়েন্টরা অর্ডার দিলে সেগুলোর কাজ করতে পারবা, কিন্তু নতুন কোনো ক্লায়েন্টের কাজ নিতে পারবো না। ঠিক আছে, ভাইয়া 6 মাস পরে কি শিওর আবার আমরা মার্কেট এই 6 মাস প্লেসে পরে যেতে পারবো? ঠিক করে দিবে অ্যাকাউন্টটা। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এই 6 মাস তো অনেক টাইম, তাই না? এতদিন অনেকে থাকতে পারবে না। তো ওরা যেটা করতে পারতো যে ক্যান্সেল খাইছি 2টা 3টা পর পর 3-4টা খারাপ রিভিউ, জেএসএস তো নেমে যাচ্ছে, তাই না? ধরুন জব সাকসেস 50-এর নিচে নেমে গেলেও এমনি কাজ পাবে না, সাসপেন্ড করাটা ঠিক হয়নি আর কি। যাই হোক, হয় না, আমরা ধরো এই যে ধরো এই অ্যাকাউন্টে মনে করো আমার লাস্টটা কত, 4.8। 4.8-এ যদিও আটকাবে না, তারপর মনে করো 4.2 বা কিছু একটা পাইছি, এর পরের জবটাতে আমি যদি আবার একটা 4.2 পাই, তাইলেই শেষ শেষ। কিন্তু প্রিভিয়াসলি যে এতগুলো 5 স্টার পাইছি, এটা কি কোনো মূল্য নেই? এটা এটা সমস্যা, বুঝছো? কোনো মূল্য নাই। ওই এখন ফোর তো পয়েন্ট অনেক সিক্স তাড়াতাড়ি যখনই বের পাবা, মনে রাখবা তখন ক্লায়েন্টের কাছে যে কাজটা শেষ হইতে যাচ্ছে ওরা একদম হ্যাপি রাখার ট্রাই করবা, যেমনি হোক 5 স্টার ওর কাছ থেকে নিতেই হবে। একটা 5 স্টার পাই গেলে আবার সেফ, ঠিক আছে, আবার চলতে থাকে চলতে থাকে চলতে থাকে। আবার এটা মনে করো খারাপ খাইছো 4.8 বা এরকম কিছু, তখন হয় নো ফিডব্যাক নিবা, অথবা একটা 5 স্টার বাই করতে হবে তোমাকে। ঠিক আছে, পরপর যদি দুটো না খায়। আচ্ছা, ট্যাপ ট্যাপ সেন্ড অনেকের নাম শুনছো, আজকে একটু দেখে ফেলি। এটা অনেক পপুলার ভাই, আমি নিজে ইউজ করি এটা। অনেক ব্যারিকেডস লাইক বেঙ্গল নাই আমাদের দেশে, প্রপার ট্রানজেকশন রেট পাওয়া যায় না, ট্রানজেকশন করার পর 3 দিন 4 দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে, ইনস্ট্যান্ট ট্রান্সফার হয় না, তো মোবাইল ব্যাংকিং এ ট্রান্সফার করা যায় না। তো এই সমস্ত সমাধান নিয়ে এসেছে ট্যাপ ট্যাপ সেন্ট, অনেকে আমরা নামটা শুনছি। ইটস প্রিটি ইজি। সো প্রথমে জাস্ট ট্যাপ ট্যাপ সেন্টের অ্যাপটা ডাউনলোড করতে হবে। অ্যাপটা ডাউনলোড করে ফেলার পর আমাদের কাজ হচ্ছে অ্যাকাউন্ট করে ফেলা, অর্থাৎ এটা ক্লায়েন্ট এন্ড থেকে হবে, ক্লায়েন্টটা নিজের নামে একটা অ্যাকাউন্ট করবে, এবং সে কোন দেশে টাকা ট্রান্সফার করতে চায় সেই দেশটা চুজ করবে, লাইক বাংলাদেশ। তারপরে সেই দেশে কত ডলার বা যে কোনো কারেন্সি হোক, সে যে দেশে আছে সেই কারেন্সি কত অ্যামাউন্ট ট্রানজেকশন করতে চাচ্ছে, এবং ইনস্ট্যান্টলি আমরা ট্রানজেকশন রেটটা দেখতে পাচ্ছি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অন্যান্য অনেক কম্পিটিটর থেকে ট্যাপ ট্যাপ সেলের ট্রানজেকশন রেট ইজ প্রিটি গুড। এন্ড ফাইনালি, যে এখানে পাঠাতে চাচ্ছে অর্থাৎ ব্যাংকেও পাঠাতে পারে, এখানে আমরা মোবাইল ব্যাংকিং দেখতে পাচ্ছি, ইটস এ গ্রেট অপরচুনিটি। বিকাশের মাধ্যমে আমরা টাকা নিতে পারবো, অথবা আমাদের ব্যাংক অ্যাকাউন্টের আমরা পেমেন্ট নিতে পারবো। এরপর যার ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্টটা করতে চাচ্ছি তার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস গুলো বসাবো, সাথে সাথেই একদম ইনস্ট্যান্ট টাকা বিকাশে অথবা ব্যাংকে চলে আসবে। সো ফ্রিল্যান্সারদের জন্য খুব চমৎকার একটা অপরচুনিটি, যে কোনো দেশে। তো এটা ক্লায়েন্ট করবে, কিন্তু তোমার কিচ্ছু করা লাগবে না। তুমি ক্লায়েন্টে বলবা ভাই ট্যাপ ট্যাপ সেন্ড নামে ট্যাপ আছে, দেখো তো তোমার দেশে সাপোর্ট করে কিনা। এটা আবার অনেক দেশে সাপোর্ট করে না। হ্যাঁ, এখন ক্লায়েন্ট যে দেশে আছে ওই দেশে যদি ট্যাপ ট্যাপ সেন্ড অ্যাপটা সাপোর্ট করে, নামাবে, অ্যাকাউন্ট করবে, ব্যাংকের সাথে লিঙ্ক করবে, শেষ। এবার যে অ্যামাউন্টটা পাঠাতে চায় ওই অ্যামাউন্টটা চুজ করে আমার বিকাশ বা আমার ব্যাংক অ্যাকাউন্ট দিলে সাথে সাথে চলে আসবে। রেট খুব ভালো দেয়, এটা 122, 25, 27 পর্যন্ত দেয়। ঠিক আছে, এটা কি আপওয়ার্কের সাথে লিংক থাকে? না না, কোনো লিঙ্ক না, এটা ডাইরেক্ট কোনো পেমেন্ট যদি নিতে চাও।
টাকা ভাই 30 মিনিটের মধ্যে চলে আসে একদম, মানে এই যে ইনসেন্টিভ সহ অনেক ভালো হইতো। তাহলে ভাই ভাইয়া আমি নয় ট্যাপ ট্যাপ আপওয়ার্কে সেন্ড। কাজ করলাম, টাকাটা ট্যাপ ট্যাপে সেন্ডে নিলাম, সেক্ষেত্রে আমাদের ওই না, আপওয়ার্ক আপওয়ার্কে কাজ ব্রোকারে করলে কোনো তুমি ট্যাপ সুবিধা? ট্যাপ সেন্ডে কেমনে নিবা? আপওয়ার্কে তুমি তো ও রিভিউ আচ্ছা, রেটিং পাবা না। ডিরেক্ট। আচ্ছা আপওয়ার্কে আচ্ছা আচ্ছা। আসলে আপওয়ার্কে পেমেন্ট নিবা, আপওয়ার্কে ক্লায়েন্টকে কখনোই বাড়িয়ে নিবা না। অনেক সময় হয় না যে তোমার লোকাল একটা ফ্রেন্ডের সাথে কথা বলতে গেছো, তোমার একটা সার্ভিস লাগবে, তুমি দিলা, আচ্ছা ঠিক আছে আমার একটা আঙ্কেল আছে ওই সার্ভিসটা আচ্ছা আচ্ছা। চলবে। হুম। তখন তুমি দেখলা যে বিদেশি কোনো একজন আছে, তো পেমেন্ট পাঠাতে ওর জন্য কোনো অপশন নাই। ডাইরেক্ট আপওয়ার্কে ডাইরেক্ট পেমেন্টের মাধ্যমে নিতে পারি, ট্যাপ ট্যাপ সেন্ডও নিতে পারি, ঠিক আছে? আচ্ছা ভাই, আমি এই যে আপওয়ার্কে প্রজেক্ট করছিলাম, পাবলিশ করছি, তো সেটা আমি ফেসবুকে, ওখানে অপশন আসছে, আমি ফেসবুকে সেটা দিছি, এটাতে কি কোনো প্রবলেম না না, হবে? কোনো সমস্যা নেই। ভিডিও ভেরিফিকেশন দেখাইছি না? হ্যাঁ ভাই দেখেছি। এবার ডেঞ্জারাস একটা জিনিস দেখাবো, ডিসপুট, আপওয়ার্ক ডিসপুট কেস। এটা তোমরা খাবাই মাঝে মধ্যে, মানে ক্লায়েন্ট টাকা না দিয়ে গেছে গা, ক্লায়েন্ট বলছে তোমার কাজ ভালো হয়নি। দোষ আমারও থাকতে পারে, ক্লায়েন্টেরও থাকতে পারে। কার দোষ হইলে কি করব ভালো করে খেয়াল করবা ভিডিওটা, হ্যাঁ? এটা একদম পুরো আমার একটা রিয়েল লাইফ কেস স্টাডি দেখাচ্ছি এই অ্যাকাউন্টেরই। আচ্ছা, অনেক ক্লায়েন্ট তোমাদের কাছে রিফান্ড রিকোয়েস্ট চাবে। একটা হচ্ছে পার্শিয়াল রিফান্ড, যেটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ $265 মধ্যে $50 দিছে, বাকি অ্যামাউন্ট রিফান্ড চাচ্ছে। এটা আমাদের জন্য ভালো। কোনো অ্যামাউন্ট যদি রিসিভ না করে রিফান্ড চাইতো, তাইলে ওই পুরো অর্ডারটা ক্যান্সেল দেখাইতো। কিছু একটা অ্যামাউন্ট রিসিভ করলে ওটা ক্যান্সেল দেখাবে না। তাইলে একমাত্র সমস্যা হইতে পারে রিফান্ড করলাম কিন্তু ক্লায়েন্ট আমাকে রেটিং রিভিউ খারাপ দিল, তাই না? এটা তো বুঝছো নাকি? যে এটাই ভয় পাইতেছে কি। আচ্ছা, ভেরি গুড। এখন ও তো রিফান্ড পাইতেছে পুরো, মানে যা চাইতেছে সে পুরো অ্যামাউন্ট রিফান্ড পাইতেছে, তাই না? তো ওকে যদি আমি একটা মেসেজ করি এইরকম, খেয়াল করো, এই মিউট করো, আই স দ্যাট ইউ আস্ক ফর ফর এ রিফান্ড, আই এম হ্যাপি রিফান্ড ইউ, বাট আচ্ছা প্লিজ লিভ মি 5 স্টার। ওইটা ভাই তারে আমি ইয়েতে কি কেন আমার বলি, আমার হোয়াটসঅ্যাপে বলে দিছি, প্লিজ লিভ মি 5 স্টার ফিডব্যাক, আই উইল অ্যাপ্রিশিয়েট দ্যাট। এতটুকু লিখে দিবা, হ্যাঁ? আমি রিফান্ড করে দিতেছি, তুমি আমার অ্যাটলিস্ট 5 স্টার দিও আর কি, ঠিক আছে? তারপরে যদি 5 স্টার না দিলে আমার আর কিছু করার নাই, তখন পুরো অ্যামাউন্টটা রিফান্ড করে দিলে পাবলিক রিভিউটা চলে যাবে এই। আচ্ছা, এখন আমি রিফান্ডটা কেমনে করবো? মন দিয়ে খেয়াল করো, রিফান্ড রিকোয়েস্ট গুলো তোমরা পাবা কোথায়? মাই জবস এর ঢুকবা, মাই জবস এর একদম বটমে দেখবা তোমার রিফান্ড রিকোয়েস্টের জন্য একটা আলাদা কলাম করে রাখছে ওরা, হ্যাঁ, রো করে রাখছে। তো ওকে তো আমি মেসেজ দিয়ে দিছি, এখন আমার রিফান্ডে আর সমস্যা নাই। এই নেটের অবস্থা কেন? ভাই 24 আওয়ার্সে কতগুলা বিট করা পারফেক্ট? একটা দুটা, এর বেশি না। রেগুলার বেসিস বিটটা ইম্পর্টেন্ট। আরেকবার একটু লোড দিই। মানে এটা পাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে একটু নিচের দিকে নামলেই দেখবা একটা অপশন আসবে হলুদ, হয়ে গেছে, এই যে এসকিউ রিফান্ড রিকোয়েস্ট। ঠিক আছে, এসকিউ রিফান্ড রিকোয়েস্ট, এসকিউ রিফান্ড রিকোয়েস্টে আমাদের $100 এসকিউতে আছে, সেটা আমরা রিফান্ড করে দিব, সি রিকোয়েস্ট। যেহেতু আমি পার্সিয়াল অ্যামাউন্ট রিসিভ করছি এই জন্য। আচ্ছা, এবার আমাদের জন্য আই অ্যাপ্রুভ, নেক্সট, সাবমিট, শেষ, রিফান্ড চলে গেছে। এটা কি বুঝছো না বুঝো নাই? ক্লিয়ার? ক্লায়েন্টের দোষ, ক্লায়েন্ট কন্টেন্ট দেয় নাই, তোমার কোনো দোষ নাই, তারপরে সে রিফান্ড করতেছে, তখন তুমি কি করবা? আই ডু নট অ্যাপ্রুভ দিবা। মন দিয়ে খেয়াল করো, তুমি রিজন রিজন চুজ করো। আমি জবটা সাকসেসফুলি কমপ্লিট করছি, ক্লায়েন্টকে ভালো ফিডব্যাক দিলাম, 5 স্টার 5 স্টার 5 স্টার দিয়ে এন্ড করে দিলাম। তখন তোমার হেল্প এন্ড সাপোর্টে একদিন পর বা মাই রিকোয়েস্ট অপশনে একটা টিকেট ওপেন হয়ে আছে, ওইটা আমি আমার পিসি থেকে দেখাচ্ছি। তো যেহেতু ও আসলে ক্লায়েন্টকে রিফান্ড করে দেওয়ার জন্য রেডি, কারণ ও একটা পার্সিয়াল অ্যামাউন্ট পাইছে,
এবং ক্লায়েন্টের সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে যে খারাপ রেটিং রিভিউ দিবে না, সো আমি অ্যাপ্রুভ করে দিলাম। নুর ইসলাম, টাকাটা কি চলে গেছে আপনি যেটা করতেছেন? না না, এই যে এখন এখন যাবে, এখন যাবে। হ্যাঁ, আমি এখন কি করতেছি, রিফান্ড দিচ্ছি। এই অ্যাপ্রুভ দিছি, তাই না? আই অ্যাপ্রুভ দিছি না নাকি? এই যে আই অ্যাপ্রুভ দিলাম, নেক্সট। এটা তোমার মানে তুমি যদি মনে করো দিয়ে দেওয়া উচিত, আর যদি মনে করো না ক্লায়েন্টের দোষ, তাহলে আই ডু নট অ্যাপ্রুভ দিবে। ডু নটে কি হবে আমি কাহিনী একটু পরে বলতেছি। তো যেহেতু অ্যাপ্রুভ করে দিতেছি, আমি জবটা সাকসেসফুলি কমপ্লিট করছি। 10 স্টার, এখানে 5 5 5 5 5 5। এরপরে এখানে কিছু লিখতে লিখতে অনেকটা নাই, সাবমিট ফিডব্যাক। তারপরে তুমি রিফান্ড দিয়ে দিলা, ওর কাছে রিফান্ড চলে যাবে, শেষ। ওকে, সেন্ড করে দিছে, শেষ। তার মানে তুমি $250 মধ্যে $50 পেয়ে গেছো, শেষ। এবার ক্লায়েন্ট তোমার কন্ট্রাক্টটা এন্ড করে 5 স্টার দিয়ে দিল। এইবার তুমি অ্যাপ্রুভ করো নাই, তখনকার কাহিনী কি হবে আমরা একটু দেখে আসি। হ্যাঁ, ভেরি গুড। তো আমি মনে করো অ্যাপ্রুভ করি নাই, এরকম অনেক কেস আছে। হেল্প এন্ড সাপোর্টে যাবা, ডু নট অ্যাপ্রুভ দিলে তোমার হেল্প এন্ড সাপোর্টে গেলে এইখানে ক্লিক করে মাই রিকোয়েস্টে যাবা, তুমি দেখবা তোমার রিকোয়েস্টে একটা কেস ওপেন হয়ে আছে, এরকম একটা। নেক্সট নেক্সট না দেওয়ার আগে যে আই ডু নট তো নেক্সট, এই যে একটা রিফান্ড অপশন, হ্যাঁ, অনেকগুলো রিফান্ডের রিকোয়েস্ট ছিল আমাদের। সলভ হয়ে গেছে ইস্যু, দাঁড়াও। এই যে পাইছি। আচ্ছা, তো আমি ওপেন করছি ডিসপুট, যে আমি অ্যাপ্রুভ করলাম না, টোটাল $200 চার্জ আমি অ্যাপ্রুভ করি নাই। এখন মাঝখান দিয়ে আপওয়ার্কের কাস্টমার সাপোর্ট আসছে, আইসা বলে এই জন হচ্ছে ক্লায়েন্ট, আমি হচ্ছে ফ্রিল্যান্সার। হ্যাঁ, জন অথবা মিনহাজুল, আমি দেখলাম তোমরা একটা ডিসপুট ওপেন করছো, কারণ আমি তো ডু নট অ্যাপ্রুভ দিছি, তাই না? এই জন্য তো ও বলতেছে তোমরা 5 দিন সময় পাবা, 5 দিনের মধ্যে তোমরা তোমাদের সিচুয়েশন ডিসক্রাইব করো। জনকে বলছে, ক্লায়েন্টকে বলছে ডিসক্রাইব ইন ডিটেল কি প্রবলেম হয়েছে। আমাকে বলছে তোমাকে প্রুফ দেখাইতে হবে কন্ট্রাক্টে কি সমস্যা হয়েছে। 5 দিনের মধ্যে ক্লায়েন্ট যদি রিপ্লাই না করে, তাইলে ক্লায়েন্ট রিপ্লাই না করলে টাকা আমারে দিয়ে দিবে। 5 দিনের মধ্যে আমি রিপ্লাই না করলে টাকা ক্লায়েন্টকে দিয়ে দিবে। এতটুকু বুঝছো? হ্যাঁ ভাই। জি ভাই। আর 5 দিনের মধ্যে দুইজনে যদি রিপ্লাই করে তখন শুরু হবে গ্যাঞ্জাম। এই যে আমাদেরকে রিমাইন্ডার দিছে, হ্যালো জন, মিনহাজুল, তোমাদের কিন্তু টাইম চলে যাচ্ছে। এইবার জনে রিপ্লাই করছে যে দেখো, মানে ওর কিছু প্রুফ দিছে। হ্যাঁ, আচ্ছা, এবার বলছে জন থ্যাংক ইউ রেসপন্সের জন্য, উই আর স্টিল ওয়েটিং ফর ফ্রিল্যান্সার্স রেসপন্স। এরপর আমারে মেইল করছে যে আমি তোমার রেসপন্সের জন্য ওয়েট করতেছি। এরপর আমি ওকে বললাম দ্য ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড অ্যাজ ইউ ক্যান সি। এই হচ্ছে তার ওয়েবসাইটের লিঙ্ক। কাজ কমপ্লিট করে এখন ওয়েবসাইট ইউজ করবে না, এটাকে আমার দোষ? রিফান্ড করবে কেন, তাই না? আচ্ছা, তারপর আমি বলছি আই এম রেডি টু মেক এ শর্ট রিভিশন, কোনো কোনো ধরনের রিভিশন লাগলে আমি করে দিব। কমিউনিকেশন গ্যাপ হইতে পারে ক্লায়েন্টের এন্ড থেকে, সো তারপর আমরা যদি কোনো রিভিশন লাগে করতে পারবো। এইবার দুইজনই তো রিপ্লাই করে ফেলাইছে। আপওয়ার্কের মধ্যবর্তী সংস্থার কাজ হচ্ছে তোমাদেরকে মিলায় দেওয়া। তো সে বলতেছে ঠিক আছে, তোমরা দুইজনই যখন রিপ্লাই করছো ভালো, তোমাদেরকে আবার একটা সময় দিলাম, এর মধ্যে নিজেরা কিছু একটা ডিসিশনে আসো। কি ডিসিশন হইতে পারে? ঠিক আছে, ভুল হইছে, ক্লায়েন্ট বললো $150 জায়গায় আমি $50 দিব। আমি বললাম আচ্ছা ঠিক আছে, রাজি। কাহিনী কিন্তু এখানেই শেষ। অথবা আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি রিভিশন দিতে পারবো না, তোমার টাকা তুমি নিয়ে যাও। মানে যে কোনো একজন যদি একটা ডিসিশনে পৌঁছাতে পারি, কাহিনী এখানে শেষ। আর ডিসিশনে যদি না পৌঁছাতে পারি,
তখন সে আমাকে বলবে। তোমরা দুইজনের একজনও ডিসিশনে আসতে পারতেছো না। আমি চেষ্টা করছি রেজলিউশন করার জন্য, বাট এটা পসিবল হচ্ছে না। সুতরাং এখন তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপওয়ার্ক যেহেতু আমেরিকান, আমেরিকান কোর্টে একটা কেস ফাইল ওপেন হবে। ওই কেসে উকিল দাঁড়ানোর জন্য $675 খরচ হবে ইন টোটাল। এই টাকাটা ফ্রিল্যান্সার এবং ক্লায়েন্ট দুইজন মিলে দিবা। তারপর শুনানির সময় তুমি অনলাইনে শুনানি করবা, ক্লায়েন্ট অনলাইনে শুনানি করবে। এখন প্রজেক্টের প্রাইস হচ্ছে $150। আমি কি $350 খরচ করতে যাবো কেস ওপেন করতে গিয়ে? না। এই সমস্ত কেসে ছেড়ে দেওয়া ভালো। আর তুমি যদি দেখো $2-3 হাজার বাজেট, তুমি কেসে আগাইতে পারো, বাট এটা লেন্দি প্রসেস। তো যখনই তুমি ফার্স্ট অফ অল চেষ্টা করবা 5 দিনের মধ্যে তুমি রিপ্লাই করে দোয়া পড়বা, ক্লায়েন্ট যদি রিপ্লাই না করে, আচ্ছা ভালো, রিপ্লাই করে ফেলাইছি, কিছু করার নেই, এবার সলিউশনে আসার চেষ্টা করো, কিছু কম অ্যামাউন্ট নেওয়ার চেষ্টা করো, দেখো ক্লায়েন্টে ম্যানেজ করতে পারো কিনা। তাও হইলো না, তখন আর কিছু করার নাই, তখন তোমার পেমেন্টটা রিফান্ড চলে যাবে। ঠিক আছে? তো ফাইনালি আমি রাজি হই নেই। আপনার কি হয়েছে? না, ওই টাকা রিফান্ড দিয়ে দিয়েছে। আমি এরপরও বলছি, আমি প্লিজ প্রসেস পার্শিয়াল পেমেন্ট করো। যেহেতু ওর আসলে কমপ্লেন ছিল, আমি পার্শিয়াল পেমেন্ট করার জন্য মানে পার্শিয়াল পেমেন্ট একসেপ্ট করার জন্য রেডি। ঠিক আছে? তখন জন বলে, কখন তুমি, ও বলতেছে কি, কখন তুমি ফান্ড দিবা আমারে। ঠিক আছে? তো ফাইনালি জন রে বলছে, যেহেতু এটা কোনো রেজলিউশন হচ্ছে না, ক্লায়েন্টও কাজ আমাদের কাছ থেকে নেওয়ার জন্য রাজি না, তখন টাকাটা ক্লায়েন্টরে পাঠায় দিয়ে জবটা ক্লোজ করে দিছে। ঠিক আছে? ফাইনাল ফেভারটা ক্লায়েন্টের এন্ডে যাবে। এটা কি বুঝছো সবাই? তারপর ফাইবারে তো এইসব কাহিনী নেই। ফাইবারে কি হয়, তুমি কোন একটা ক্লায়েন্ট কোন একটা কমপ্লেন করছে, ফ্রিল্যান্সারে জিজ্ঞাসা করবে না, পুরো টাকাটা রিফান্ড করে দিয়ে দিবে, শেষ। ফাইবারটা পুরাই একটা ফালতু একটা, বলছিলাম প্রায় 1-1.5 বছর পর এসে ক্লায়েন্ট আমার 11টা অর্ডারের টাকা নিয়ে গেছে গা। 11টা কাজ করছিলাম ওর, পরবর্তীতে কি হয়েছে জানি না, 11টা অর্ডার সে রিফান্ড করে নিয়ে গেছে অ্যাকাউন্টে। ভাই কথা না বলতে পারলে সমস্যা না। হ্যাঁ, এটা ওরা আসলে কথাই শুনবো না, এটা খারাপ। ক্লায়েন্টকে ফেভার করে আর কি। তাহলে আপনাকে প্রসেসটা আবার বলি, ডিসপুট ওপেন করছে, রিফান্ড রিকোয়েস্ট চাইছে, তুমি যদি মনে করো দোষ তোমার, রিফান্ড দিয়ে দিবা আই ডু অ্যাপ্রুভ দিয়ে। আর যদি মনে করো তোমার দোষ নাই, আই ডু নট অ্যাপ্রুভ দিবা। আই ডু নট অ্যাপ্রুভ দিলে এখানে একটা কেস ওপেন হবে, মাই রিকোয়েস্টে গেলেই তুমি পাবা। এই কেসটা ওপেন হওয়ার পর তুমি কি করবা, 5 দিন ওয়েট করবা। 5 দিনের মানে 5 দিনের মধ্যে তুমি একটা রিপ্লাই দিবা যে আমি আসলে, তুমি তোমার নিজেকে সাপোর্ট করে রিপ্লাই করবা যে ক্লায়েন্টের দোষ ছিল এরকম, আমি এরকম করছি, ক্লায়েন্টকে আমি পাই নাই, বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ক্লিয়ার ছিল না। তারপর দেখবা যে ক্লায়েন্ট রিপ্লাই করে কিনা। 5 দিনের মধ্যে ক্লায়েন্ট রিপ্লাই না করলে টাকাটা তোমারে দিয়ে দিবে আপওয়ার্ক। 5 দিনের মধ্যে দুজন যদি রিপ্লাই করে ফেলাও, তখন তোমাদের দুজনের মাঝখানে ও বোঝানোর চেষ্টা করবে, ভাই তুমি কিছু কম নাও, অথবা ভাই ওর তো ভুল হয়ে গেছে, এখন কাজটা শেষ করো। এখন দুজনই চেষ্টা করবা মিউচুয়াল করার। তারপরও যদি আপওয়ার্ক মিউচুয়াল না করতে পারে, ও বলবে এই $650 দিয়ে তোমাদের একটা কেস ওপেন করো, এছাড়া আমাদের কিছু করার নেই। ও কোনো ডিসিশন দিবে না, মন দিয়ে খেয়াল করো, আপওয়ার্ক কোনো ডিসিশন দিবে না। আপওয়ার্ক মাঝখানে বসে দুজনের কথা শুনে সলিউশন দেওয়ার চেষ্টা করবে, কিন্তু বলবে না এটা তোমার দোষ, এটা ফ্রিল্যান্সারের দোষ, এটা ক্লায়েন্টের দোষ, এরকম বলবে না। দুজনকে মিলাই দেওয়ার ট্রাই করবে। মিউচুয়াল যদি না করতে পারে, কেস ওপেন করতে বলবে, শেষ। এখন কেসের দিকে গেলে তুমি ছেড়ে দিবা, এটা ক্লায়েন্টের ফেভারে চলে যাক। সবাই তো ক্লিয়ার, তাই না? আপওয়ার্কে আজকে একটা বিট করছি, হ্যাঁ। তো ক্লায়েন্টটা আমাদের, ভাই 50 কানেক্ট যে ইউজ করছিলেন ওটা কি পাইছিলেন ভাই? পোস্ট করার পরে ওটা কানেক্ট মনে ব্যাক আসছে। আচ্ছা, এখানে দেখো একটা ভিডিও। তো এই ভিডিওতে এটা কিন্তু ক্লায়েন্টের ইন্টারফেস, দেখো, হ্যাঁ, এটা আমাদের একটা ক্লায়েন্টের ইন্টারফেস। ইন্টারফেসে দেখো কতজন অ্যাপ্লাই করছে, 16 জন, তাই না? এই 16 জনের মধ্যে প্রথমে কি বুস্টেড থাকে, তাই না? জি জি জি। তো তোমরা দেখো প্রথমে হচ্ছে বুস্টেড পার্টটা আছে। আচ্ছা, ডান, ভিডিওটা দিয়ে দিছি, দেখে নিও। ভাইয়া পাকিস্তানি ইন্ডিয়ান এদের জবে কি বিট করবো? আপাতত সাউথ এশিয়ান ক্লায়েন্টের কারো কাজে বিট করার দরকার নেই, ঠিক আছে?
লাস্ট ক্লাস হচ্ছে আপওয়ার্কের নেক্সট ক্লাসটা। লাস্ট ক্লাস মানে আপওয়ার্ক পার্ট শেষ হবে, এরপর আমরা keworkfreelancer.com এ মুভ করব। আমরা 82 নাম্বার স্লাইডে এসে থামছি, আর 4-5টা স্লাইড আছে। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে রেজেন্ট করে ফেলো।